কেউ একটা প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় কোথাও গিয়ে কোন মানবাধিকার লঙ্ঘন করেছে ইত্যাদি? একটা না, একাধিক উদাহরণ দেওয়া যাবে। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ইউনিট যারা সেখানে শান্তি রক্ষায় গিয়েছিল তারা একাধিক জায়গায় ধর্ষণ করেছে বলে অভিযোগ এসছে। যদি ওবায়দুল কাদের স্যার এটা যদি ভালোভাবে বিচার পর্যবেক্ষণ করে যদি দেখবো যে আমাদের অবস্থা হচ্ছে জামাত বিএনপির চাইতেও খারাপ অবস্থা। এমত অবস্থায় আমরা এই নির্বাচনটা আসলে কিভাবে আগে নিব? সকাল 9টার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা তো আর নির্বাচন, এই তামাশা নির্বাচন চাই না। কিন্তু আমরা নিজেরাই ভোটটা দিতে পারি না। কি বলবো, সকাল 8টা 9টার মধ্যে সব ভোট প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুই একটা ছোটোখাটো কেন্দ্রের ভোট আস্তে আস্তে এরা ক্লোজ করে। এমন সাধারণ প্রশ্ন তো শুরুতেই থাকার কথা। গোয়েন্দা পুলিশের সাধারণ মানুষের মনে যেহেতু আসছে, আমাদের মনেও যেহেতু আসছে, বিবির হারুনুর রশিদও শুরুতেই যেই অনুরোধটি করেছিলেন কলকাতার গোয়েন্দা পুলিশকে, কিন্তু তারা সেদিকে না গিয়ে কেন বিভিন্ন জায়গায় গিয়েছেন? তাহলে কি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু বেনজির আহমেদের সকল কথাই জানেন। বেনজির আহমেদের কিন্তু কুকীর্তিগুলো আপনাদের কাছে এখন পানির মতন ক্লিয়ার। বেনজির আহমেদের সাথে সাথে কিন্তু এখন আজিজকে নিয়েও বাংলাদেশে মেতেছে মিডিয়াগুলো কেন মেতেছে আজিজকে নিয়ে? আজিজ কিন্তু অনেক ভয়ঙ্কর খারাপ কাজগুলো করেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বিস্তারিত ভিডিও দেখার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। এটা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের স্যার এরিয়া। আসলে আমরা এখানে একটা জিম্মি দশায় আছি। এখানে কোম্পানিগঞ্জটা মনে হয় যেন বাংলাদেশের বাইরে একটা দেশ। যদি ওবায়দুল কাদের স্যার এটা যদি ভালোভাবে বিচার পর্যবেক্ষণ করে যদি দেখবো যে আমাদের অবস্থা হচ্ছে জামাত বিএনপির চাইতেও খারাপ অবস্থা। এমত অবস্থায় আমরা এই নির্বাচনটা আসলে কিভাবে আগে নিব? সকাল 9টার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা তো আর নির্বাচন, এই তামাশা নির্বাচন চাই না। আমি চাই, আমার মতামত হচ্ছে আগামী এই নির্বাচনটা স্থগিত করে আরেকটা নির্বাচন দিয়ে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেখ এবং প্রশাসনিকভাবে যাতে আমাদেরকে সহযোগিতা করা হোক। তবে আমি এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সবাইকে ফোন দিছি। সবাই আমাকে বলতেছে আপনি কেন্দ্রে যান, আমরা দেখতেছি, আপনি কেন্দ্রে যান, দেখতেছি, কিন্তু কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করে না। চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা সকালবেলা আমাদের এজেন্ট কোনো কেন্দ্রে ঢুকতে দেয় নাই। ওরা সবগুলা ছিঁড়ে ফেলছে নিয়ে। এরপর আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, টিএনও সাহেবকে ফোন দিছি, তারপর আমি ডিসি সাহেবকেও ফোন দিছি। উনি দেখতেছে, কিন্তু আমরা নিজেরাই ভোটটা দিতে পারি না। কি বলবো, সকাল 8টা 9টার মধ্যে সব ভোট প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুই একটা ছোটোখাটো কেন্দ্রের ভোট আস্তে আস্তে এরা ক্লোজ করে। বড়গুলা সব সকালে ক্লোজ হয়ে গেছে 8টা হইতে 9টার মধ্যে। এখানে আসছি আমরা নির্বাচনটা বাতিল করে পুনঃ তফসিল দিয়ে আমাদেরকে নির্বাচনটা করার সুযোগ করে দেওয়ার জন্য। এগুলা করতেছে মেয়র আব্দুল কাদের মির্জা সাহেব, ওনার নেতৃত্বে ওনার ছেলে তাশিক মির্জা, রাহাত সহ কতিপয় আরও বহু গুন্ডা আছে। বাইর থেকে আর মনে হয় 40-50টা কালো মাইক্রো নিছে। সবগুলা কারা এদেরকে কার্ড দিছে সাংবাদিক হিসাবে? আমাদের প্রশ্ন, এরা সব ক্যান্টে যায় ভোটগুলা সিস্টেম করছে। একসাথে যদি একটা প্রার্থী, অজনপ্রিয় একজন প্রার্থী যদি একসাথে 40টা কেন্দ্র দখল করে আর নির্বাচন করার সুযোগ আছে নি বলুন? এই জন্য আমরা এই নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন আমরা মানি না। আমরা নতুন নির্বাচন দাবি করছি, নিরপেক্ষ একটা নির্বাচন। কারণ এই এলাকা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের উপজেলা, নিজ উপজেলা। এই উপজেলায় ওনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, ওনাকে অসম্মানিত করার জন্য এই পরিকল্পিতভাবে একটা একটা জুলুমের নির্বাচন, এটাকে জুলুম বলা চলে, জুলুমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে জড়িত আছে প্রশাসনের লোকজন, পুলিশ, বিজিবি। আনারস ছাড়া অন্য কোনো প্রার্থীর কর্মীকে রাস্তায় থাকতে দিচ্ছে না। বলছে আনারস হলে তোমরা রাস্তায় থাকো, ভোট কেন্দ্রে ঢুকো, আনারস যদি না করো তোমরা ভোট কেন্দ্র থেকে চলে যাও। নিজের টাকা মাটির নিচে রাখুন, ব্যাংকে রাখতাম না, আর এই দেশেও থাকতাম চাই না, চলে যাবো। কষ্টের আয় থেকে আইসিবি ইসলামিক ব্যাংকে জমা রাখা টাকা এখন আর তুলতে পারছেন না ব্যাংকটির এই গ্রাহক। তার স্বরেই যেন প্রকাশ পেয়েছে সেই ক্ষোভ ও আক্ষেপ। মে মাসের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। তবে এখানকার কোনো গ্রাহক এখনো টাকা ফেরত পায়নি। মে মাস শেষ হতে আর 2 দিন বাকি। এই 2 দিনের ভিতর কি তারা এই সমস্যার সমাধান করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যায়। চোর হয়েছে উপরে বসে থাকে 5 তলায়, আমরা হয়েছি নিচতলায়। ওরা উপর তুললে উপর দিয়ে চলে যাবো। ভুক্তভোগী হয়েছি আমরা, মোটে কোনো টাকাই দিচ্ছে না এরা। এখন 10,000 টাকার চেক দিলে ওইটা ফাঁস হচ্ছে না। শুধু নয়াপল্টনের এই শাখা নয়, বুধবার রাজধানীর ব্যাংকটির বিভিন্ন শাখা ঘুরে পূর্বের চিত্রই দেখা গেছে।
গ্রাহকেরা টাকার জন্য এসে ফিরে যাচ্ছেন খালি হাতেই। ব্যাংকের অবস্থা খুবই খারাপ, ওরা টাকা দিচ্ছে না, যার যা পাওনা টাকা। এখন ব্যাংকে টাকা নাই, ব্যাংক আপনার দেউলিয়ার মতো। ব্যাংক যে এরকম হইব এটা তো কল্পনার বাহিরে। ত্রিপল নাইনও আমি বন্দি ছিলাম রাগ হইয়া, কিন্তু এর কোনো প্রতিকার পাই নাই। ঢাকা শহরে ব্যাংকটির বেশ কটি এটিএম বুথ ঘুরে সেগুলো বন্ধ পাওয়া গেছে। বন্ধ নাকি? টাকা নাই, ক্যাশ নাই। খোঁজ নিয়ে জানা যায় বেশ কয়েক মাস ধরেই এই হাল বুথগুলোর। ব্যাংকের বেহাল অবস্থা নিয়ে কথা বলতে চাইলে বরাবরের মতোই এড়িয়ে গেছেন শাখাগুলোর ম্যানেজাররা। কয়েকটি শাখার ভেতরে প্রবেশ করতেও দেয়া হয়নি এই প্রতিবেদককে। ঢোকা যাবে না নাকি? না না না, নিষেধকার। আমার শফিউদ্দিনের একটা বক্তব্য যে কেউ একটা প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষাকালীন কোন মানবাধিকার লঙ্ঘন করেছে। ব্যাপারটা হচ্ছে ইদানিং যে প্রশ্নটা উঠেছে বহুদিন যাবত, 2021 সালে মার্কিন নিষেধাজ্ঞা আসার আগ থেকেই, স্যাংশন আসার আগ থেকেই, যে বাংলাদেশের র্যাব এবং পুলিশ নির্বিচারে দেশে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। শফিউদ্দিন ওই দিকে না গিয়ে যেটা বললেন যে কেউ একটা প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় কোথাও গিয়ে কোনো মানবাধিকার লঙ্ঘন করেছে ইত্যাদি। একটা না, একাধিক উদাহরণ দেওয়া যাবে। সিয়েরা লিওন, কঙ্গো এবং অন্যত্র বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ইউনিট যারা সেখানে শান্তি রক্ষায় গিয়েছিল তারা একাধিক জায়গায় ধর্ষণ করেছে বলে অভিযোগ এসছে। তবে শফিউদ্দিন যেটার দিকে নির্দেশ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, যে একটা উদাহরণ দেন, এটা 22শে মে 2024 এই বছর এই মাসেই হিউম্যান রাইটস অ্যাবিউজার্স ডিসপ্যাচড অ্যাজ ইউএন পিসকিপার্স, এটা ডয়েচে ওয়েল টেলিভিশন এবং তাদের ওয়েব পেজে এই খবরটা এসছে, রিপোর্টটা করেছেন নাওমি কনরাড, আরাফাতুল ইসলাম ও ব্রিজিতা শুলেক নামে 3 জন। সেখানে লেখা হয়েছে, অফিসার্স from a Bangladeshi elite unit implicated in the torture and killing of political opponents are being sent on United Nations peacekeeping missions. এবং আরেকটা রিপোর্ট, পৃথিবীর সর্বত্র যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, fewer and fewer members of the UN Human Rights Council are known for protecting human rights within their own borders. এটা 2023 সালের 12ই নভেম্বর একটা আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট আমি কোট করছি। তো এখন যেটা ডয়েচে ওয়েল নিউজ, নেত্র নিউজ এবং একটা নিউজ অর্গানাইজেশন যেটা বলল, তার মূল কথা হচ্ছে বাংলাদেশের একটা এলিট বাহিনী মানে র্যাব, এলিট বাহিনীর অফিসাররা দেশের ভেতরে অত্যাচার, উৎপীড়ন আর টর্চার এন্ড কিলিং অফ পলিটিক্যাল অপোনেন্টস, রাজনৈতিক বিরোধীদের হত্যা করছে যারা, সেই অফিসাররা একটা এলিট ইউনিটের মানে র্যাবের নাম উল্লেখ করা হয়েছে, তাদেরকে জাতিসংঘ আবার বিভিন্ন দেশে শান্তি মিশনে পাঠাচ্ছে। তারা জাতিসংঘকেও একচোট নিয়েছে, বলছে জাতিসংঘ যেটা করছে এই মানব অধিকার লঙ্ঘনকারীদের চাকরি দিয়েছে, পাঠাচ্ছে শান্তি রক্ষার জন্য। বলছে এটা কিভাবে সম্ভব, এবং এটা নিয়ে অনেক হইচই হচ্ছে। আপনারা জানেন ইতোমধ্যে আমরা বেনজির আহমদ এবং জেনারেল আজিজ আহমদ এই 2 জনের কেলেঙ্কারির খবর পেলাম, এবং বেনজির সম্বন্ধে আপনারা জানেন তাকে এখন তার ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি, অবৈধভাবে অর্জিত সম্পত্তিগুলো সরকার এখন ইনভেস্টিগেট করছে। মাল ক্রোক করার আদেশ এসছে, তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তা এখন শফিউদ্দিন কি জেনারেল আজিজ এবং বেনজির আহমদ থেকে ভিন্ন ধরনের লোক? আদৌ নয়, এ সবগুলোই ফকিন্নির পুত, যেগুলো আমি সবসময় বলি। ফকিন্নির পুত বলতে যেটা আমি বুঝাই যে এদের কেউই দাদার নাম বলতে পারবে না, বাপের নাম হয়তো বলতে পারবে। তারা সমাজের নিম্ন বর্গের লোক মানে খারাপ লোক না, দরিদ্র মানে খারাপ না, তবে অতি দরিদ্র ফ্যামিলি থেকে এসে তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই 2-4-5 বছরের ভেতরে, তাদেরকে আমি ফকিন্নির পুত বলি। যারা জীবনে রিক্সায় চড়েনি তারা এখন বড় বড় গাড়ি চড়ে বেড়ান, বিমানে করে ঘুরে বেড়ান, হাজার হাজার কোটি টাকার মালিক, সবগুলোই ফকিন্নির পুত। এবং লিটারালি এই যে শফিউদ্দিনকে তো আমি বলি গোলাম ইবনে গোলাম, মানে গোলামের বেটা গোলাম। এর বাবা চাকরি করতেন শেখ নাসেরের ওখানে, চালের দোকানে চাল মাপতেন এই শফিউদ্দিনের বাবা,
আর সেভাবে বলা যায় শফিউদ্দিন শেখ হেলালের একজন কর্মচারী, কারণ বংশানুক্রমে তারা ওই শেখ ফ্যামিলির, খুলনার শেখ ফ্যামিলির শেখ মুজিবুর রহমানের ভাইয়ের পরিবারে তারা চাকরি করে আসছে, আর্মি অফিসার হয়েছে। কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড তো সেইটাই, আজিজ আহমদেরও তাই, মতলবে একেবারে খেটে খাওয়া মানুষ, মজুর শ্রেণীর প্রতিনিধিত্ব করে আজিজ আহমদ। তার বাবা চাকরি করতেন বিমানের একজন লোডার, এই যে স্টোর থেকে জিনিসপত্র এখান থেকে ওখানে নেয় একজন কুলি। তার বাবা মোহাম্মদপুরে একটা বিহারির বাড়ি দখল করে আছে, আপনারা জানেন, এবং এই সবগুলো ভাই ডাকাত খুনি। এবং আজিজ আহমদও তাই। আজিজ আহমদ মে মাসে 2013 সালে হেফাজতকে যখন তারা গুলি করে হেফাজতের নিরীহ লোকজনকে হত্যা করে, তখন এই কুখ্যাত আজিজ আহমদ বলেছিল, আমরা যারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে তাদের বুকে গুলি করা হবে। এটা কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো আইন প্রয়োগকারী কোনো কেউ বলছে না, সেনাবাহিনী প্রধান বলছে। এবং 2018 নির্বাচনে সে প্রত্যক্ষভাবে নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করেছে, বিএনপি এবং বিরোধীদের ভোট দিতে দেয় নাই। আজিজ আহমদ, বেনজির আহমদ, এদের নাম এই জন্য বললাম শফিউদ্দিনের সঙ্গে, যে বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে কোন পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, ডিজিএফআই এর প্রধান, এরা কেউ ভালো মানুষের সন্তান নয়। এরা নিজেরাও খারাপ না হলে হাসিনা এদেরকে পিক করে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে বসাতো না। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিয়ে দেশে এবং দেশের বাইরে যে সমালোচনা চলছে এবং যেভাবে টানা হেঁচড়া চলছে, এবং আমার দৃষ্টিতে এই বিষয়টি যেভাবে সরকার পরিচালনা করতে পারত, বা যেভাবে এই সরকার বিষয়টিকে ইংরেজি থেকে যেটিকে বলা হ্যান্ডেলিং, তো যেভাবে তারা এই বিষয়টি হ্যান্ডেল করতে পারত তা না করে বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুরো সেনাবাহিনীকে সারা দুনিয়ার নিকট রীতিমতো প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে। সেনাবাহিনী একটি দেশের অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, এবং এটি নানা কারণে, এবং আপনি একটি বৃহত্তর সেনাবাহিনীর উপর কর্তৃত্ব করবেন এবং তাদেরকে নেতৃত্ব দিবেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। এই জন্য আপনাকে মোটামুটি একটা সাধারণ সামরিক জ্ঞান থাকা দরকার রয়েছে। আপনার এই ধরনের সামরিক জ্ঞান যদি না থাকে, অ্যাটলিস্ট আপনি মাস্টার সানঝুর যে আর্ট অফ ওয়ার, এই বইটি পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ না করে কোন একটি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া রীতিমতো ভয়ানক একটি বিষয়। যদি গণতান্ত্রিক ব্যবস্থা হয়, গণতান্ত্রিক রাষ্ট্র হয়, যেমন আমেরিকা, ইংল্যান্ড কিংবা ভারত, এই সকল দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে সামরিক জ্ঞানের ব্যাপারে এবিসিডি না জানলেও হয়। এর কারণটা হলো সেখানে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে বুদ্ধি দেওয়ার জন্য নানা রকম সাহায্যকারী সংস্থা, গোষ্ঠী এবং বিভিন্ন কমিটি, উপকমিটি থাকে, রাষ্ট্রীয়ভাবে এবং অরাষ্ট্রীয় বা বেসরকারিভাবে। ফলে সে সকল দেশে কখনোই সামরিক বাহিনীতে বিদ্রোহ হয় না, এবং সামরিক কু বলতে যা বোঝানো হয় এই জমানাতে সেটি হয় না। কিন্তু যে সকল দেশে একনায়কতন্ত্র খুব বেশি, সে সকল দেশে যিনি একনায়ক হবেন, এককভাবে কর্তৃত্ব করতে চাইবেন, তাকে সামরিক বাহিনী সম্পর্কে বেশ লেখাপড়া করতে হবে এবং বেশ জানতে হবে। তার মিলিটারি জিনিয়াসনেস না থাকলেও মোটামুটি সামরিক বাহিনীর যে ইতিহাস, ঐতিহ্য, চরিত্র, মনোভাব, মনোভঙ্গি, এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এবং সেই জিনিসগুলো যদি না থাকে, এক্ষেত্রে দুটো সমস্যার সৃষ্টি হয়। প্রথমত, সামরিক বাহিনী শেষ হয়ে যেতে পারে, একেবারে একটি অথর্ব বাহিনী, অথবা অকার্যকর বাহিনী, অথবা একেবারে যাকে বলা হয় অন্য যে কোনো বেসামরিক প্রশাসনের মতোই সেই সামরিক বাহিনীর প্রশাসন চলতে পারে। আবার যদি সেটি না হয়, উল্টো হয়, তাহলে একটার পর একটা সামরিক যে কু, এটি হতে থাকে। এবং এর ফলে আফ্রিকার বেশিরভাগ দেশ এই দ্বিতীয় কারণে সেখানে বারবার শুধু সেখানে সামরিক যে কু, এটা হয়ে যাচ্ছে, এবং বহু মানুষের, সামরিক এবং বেসামরিক বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা অতীতে বহুবার ঘটেছে। মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, খন্দকার মোশতাকের সময় অনেকগুলো কু এবং কাউন্টার কু, বিশৃঙ্খল অবস্থা, 7ই নভেম্বরের ঘটনা, জিয়াউর রহমানের আমলে অনেকগুলো সামরিক কু। এবং এখানে অনেকে হয়তো বলতে পারেন, তাহলে জিয়াউর রহমানের সাহেব কি মিলিটারি নলেজ ছিল না? হ্যাঁ, তার মিলিটারি নলেজ ছিল, কিন্তু ওই সময়টাতে মিলিটারি নলেজের সাথে রাজনৈতিক যে সংযোগটি, এটি তিনি ঘটাতে ওই সময়টাতে এত দ্রুততার সঙ্গে পারেননি, তাকে আরও সময় নিতে হতো। এই কারণ হলো, ধরুন অতীতে যারা ডবল কমান্ড করতেন, যেমন সম্রাট আকবর,
তারপরে অন্য যে সকল রাজবংশ, এমনকি এখনো মধ্যপ্রাচ্যে যে সকল রাজবংশগুলো মিলিটারির উপর কমান্ড করছে, তারা সবাই কিন্তু মোরলেস সামরিক বাহিনীর সঙ্গে আইদার প্রতিরক্ষা মন্ত্রী অথবা সেনাবাহিনীতে কমান্ডার হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন। এমনকি ইংল্যান্ডেও কিন্তু এই কাজটি করা হয়। ফলে সামরিক বাহিনীর সঙ্গে তাদের কিন্তু ভুল বোঝাবুঝি হয় না। আবার অন্যদিকে যারা সামরিক কমান্ডার, যেমন নেপোলিয়ন বোনাপার্ট কিংবা জুলিয়াস সিজার, তারা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে রাজনীতি এবং সামরিকতন্ত্র দুটোকে তারা একত্র করতে পেরেছিলেন এবং একটা সময় পেয়েছিলেন যেটি জিয়াউর রহমান সাহেব পাননি। ফলে একের পর এক কু শেখানো হয়েছে। তুলনামূলকভাবে এরশাদের জমানাতে এই জিনিসটি কম হয়েছে। এই কারণ হলো এরশাদ এই পুরো বিষয়টি আশ্বস্ত করার জন্য যে রাজনৈতিক মেধা দরকার সেটি তিনি অর্জন করে ফেলেছিলেন, সহযোগী পেয়েছিলেন। ফলে সামরিক বাহিনীতে তার বিরুদ্ধে অত ঘন ঘন কু হয়নি, খুব গোপনে 2-4টা হয়েছে যেটি আমরা প্রকাশ্যে জানতে পারিনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে পরবর্তীতে আবার যখন 1/11 হলো, ঠিক একই সমস্যা কিন্তু 1/11 হয়েছে এবং 1/11-এর যারা আবার কর্তা ব্যক্তি তারা পরাজিত হয়েছে, কারণ তাদের সেই রাজনৈতিক জ্ঞানগুলো ছিল না। রাজনৈতিক জ্ঞান এবং সামরিক জ্ঞান এই দুটো সমন্বয় না হলে একটি দেশের সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসন একসঙ্গে যৌথভাবে কাজ করতে পারে না। তো সামরিক বাহিনী সবসময় সেন্সিটিভ। এটি 5000 বছর আগে যখন মহাভারতের যুগ ছিল তখনও স্পর্শকাতর ছিল। তারপর যখন প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো মধ্যপ্রাচ্যে, সম্রাট সারগন কিংবা মোহাম্মদ সাইরাস কিংবা ধরুন আপনার ভারতের চীনের শি হুয়ানটি প্রথম সম্রাট, তারা যখন একটা বিধিবদ্ধ সামরিক বাহিনী গড়ে তুললেন, রেগুলার আর্মি, তো তখন থেকেই কিন্তু এটি একটি স্পর্শকাতর বিষয় এবং তারা খুব সুকৌশলে এই বিষয়গুলো হ্যান্ডেল করার কারণে সামরিক বাহিনী তারা ব্যবহার করতে পেরেছিলেন। অন্যথায় এটি প্রায় সব শাসকের জন্য কিন্তু বুমেরাং হয়ে পড়ে। আমাদের সামরিক বাহিনীতে এখন টানা হেঁচড়া চলছে জেনারেল আজিজকে নিয়ে। অর্থমন্ত্রী বলেছেন যে জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে। এখন সেনাবাহিনী যদি বিচার করেন, সেনা সদস্যদের বিচারের জন্য একটা কোর্ট আছে যেটিকে কোর্ট মার্শাল বলা হয়, এবং কোর্ট মার্শালের যে আইন কানুনগুলো এগুলো সবই খুবই কঠিন, ভীষণ রকম কঠিন। আমাদের সিভিল লয়ের মতো না, কিংবা আমাদের যে সাধারণ মানুষের জন্য যে ক্রিমিনাল ল তার মতো নয়। তো কাজেই সেনা আইনে যদি সেনাপ্রধানের, সাবেক সেনাপ্রধানের বিচার হয়, এটি ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং এটির উপর সারা দুনিয়ার যে নজর, বাংলাদেশের যে সামরিক আদালত সম্পর্কে সারা দুনিয়ার নজর নতুন করে এটার উপর আপতিত হবে এবং পুরো সামরিক বাহিনী এবং কোর্ট মার্শালকে রীতিমতো একটা গুপ্ত বিষয়কে প্রকাশ্যে নিয়ে আসা হবে এবং এই যে বিচার ব্যবস্থা, সামরিক বাহিনীর মধ্যে যে বিচার ব্যবস্থা, এগুলো নিয়ে প্রশ্ন করলে, এগুলো নিয়ে পত্রপত্রিকা আসলে, যেটা কখনোই আসেনি, আর জেনারেল আজিজের বিচার যদি সেখানে হয় তাহলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে চলে আসবে, যা কিনা পাকিস্তান জমানাতে বঙ্গবন্ধুকে সামরিক আদালতে বিচার করতে গিয়ে, আগরতলা ষড়যন্ত্র মামলায় কোর্ট মার্শালে বিচার করতে গিয়ে পাকিস্তান আর্মি যে বিপদে পড়েছিল, পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান যে বিপদে পড়েছিল, ঠিক একই বিপদ এবং বিপত্তি কিন্তু এখন চলে আসবে। তো কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল আজিজের যে বিষয়টি, এটি সরকার হ্যান্ডেল করতে পারছে না। এখানে জেনারেল আজিজ যা কিছু করেছেন সেটা হলো সরকারের পদ এবং পদবি ব্যবহার করে। এখানে একটা বিষয় খুবই স্পষ্ট, সরকার বলবে যে আমি তাকে পুরস্কৃত করেছি। জেনারেল আজিজের কোনো যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার জন্য, আমরা তাকে সেনাপ্রধান বানিয়েছি আমাদের অভীষ্ট লক্ষ্য পূরণের জন্য। এটা হলো সরকারের, তারা না বললেও এটা হলো প্রধান বক্তব্য। কাজেই জেনারেল আজিজ সরকারের জন্য যদি কিছু করে থাকেন এবং এটি তার দায়িত্বের মধ্যে ছিল, এর কারণ হলো ওই কাজ করানোর জন্য আমরা তার মতো লোককে দিয়েছি। আমরা যদি খুব প্রফেশনাল, খুব দক্ষ এবং অভিজ্ঞ একজন লোককে দিতাম, সেটা কথা কাজ করতেন না। তো জেনারেল আজিজ হয়তো ব্রিগেডিয়ার হয়েই তাকে বা কর্নেল হয়ে তাকে রিটায়ার করতে হতো, কিংবা বিএনপি তার বিরুদ্ধে যে শাস্তির জন্য ব্যবস্থা নিয়েছিল আমরা সেটা বহাল রাখতে পারতাম, কিন্তু আমরা তাকে ওন করেছি, তাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু তিনি সেই দায়িত্বে বসে তার যে কর্মের জন্য আমরা তাকে দিয়েছি, অর্থাৎ তুমি সেনাবাহিনী চালাবে, তার সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসগুলো বলবো ইলেকশন সংক্রান্ত বিষয়, সেটার তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করবে। এটা সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের এই ধরনের যুক্তি থাকতে পারে, যেটা নিয়ে এই জেনারেল আজিজ এবং সরকারের মধ্যে একটি ঠান্ডা যুদ্ধ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে জেনারেল আজিজ যখন ক্ষমতায় বসার পরে তিনি প্রথমে খুব অভিভূত ছিলেন এবং অভিভূত হয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। চেষ্টা করার পরে মানুষের যেমন সেই মানুষের মনের যে স্বাভাবিক অবস্থা, সেই অবস্থায় তিনি হয়তো চিন্তা করেছেন যে আমি যদি না সাহায্য করতাম সরকার আজকের এই পর্যায়ে আসতে পারতো না। তো এই কারণে তার মনে এক ধরনের আত্মতৃপ্তি আসতে পারে এবং তিনি একটা প্রিভিলেজ আশা করতে পারতেন। তো সেই প্রিভিলেজ আশা করার সময় দেখা গেল তিনি সেই প্রিভিলেজ না পেয়ে যদি নেগলেক্ট হয়ে থাকেন, যেমন আমরা দেখেছি যে উনি একটা সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য করোনার সময় গণভবনে এসেছিলেন, কিন্তু সেই সময় তিনি দেখা করতে পারেননি। এটি খুবই একটা বিব্রতকর অবস্থা ছিল সেই করোনার সময়টিতে। যাই হোক, তারপরে আরো অনেক ভুল বুঝাবুঝি থেকে শুরু করে আরো অনেক কিছু আকাশে বাতাসে সেই খবরগুলো বেরিয়েছে। ফলে জেনারেল আজিজ একটা সময় স্বতন্ত্র নিজে কিছু একটা করার চেষ্টা করেছেন, সেটা অবশ্যই অর্থনৈতিক হতে পারে, তার পরিবারকে এস্টাবলিশ করার ক্ষেত্রে হতে পারে, অথবা আরো অনেক কিছু হতে পারে, যেটি নিয়ে কান কথা এক পক্ষ সরকারের বিরুদ্ধে কান কথা তার কাছে গেছে, তার বিরুদ্ধে কান কথা সরকারের কাছে গিয়েছে। ফলে যে উদ্দেশ্য নিয়ে
সরকার তাকে নিয়োগ দিয়েছিল এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি সরকারের পক্ষে কর্মকাণ্ড করেছিলেন সেটি 2018 সালের নির্বাচনের পর 6-7 মাস স্থায়ী ছিল। এরপরে জেনারেল আজিজ যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আসলে সম্পর্কটি স্বাভাবিক ছিল না। ফলে তিনি অবসর গ্রহণ করার পর অনেকগুলো জটিলতার সৃষ্টি হয়েছে বাহিনীর ভিতরে বাইরে, সেনা সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে এবং বেসামরিক প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব, একটা চতুর্মুখী কমপ্লেক্স সৃষ্টি হয়েছে। জেনারেল আজিজকে যে যতই তাচ্ছিল্য করেন না কেন, আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ মেধাবী একজন মানুষ, প্রো পিউপিল, রাজনৈতিক অনেক যোগ্যতা তার মধ্যে রয়েছে, পলিটিক্যাল ম্যাচুরিটি তার মধ্যে রয়েছে এবং তিনি ক্ষমতা ছাড়ার আগে অত্যন্ত সুকৌশলে যে কাজগুলো করেছেন সেটা হলো অনাগত দিনে সেনাবাহিনীতে তার জন্য হুমকি হতে পারে এরকম অনেকের তকদির তিনি পুড়িয়ে দিয়ে এসেছেন, চাকরি থেকে রীতিমতো বাদ দিয়েছেন। এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে যারা যারা তার জন্য সমস্যার কারণ হতে পারে তাদেরকেও তিনি ক্ষমতা থেকে একটা শিক্ষা দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত তিনি যে কাজটি করেছেন সেটি হলো তার বিশ্বস্ত, অনুগত এবং তার সঙ্গে বিভিন্নভাবে জড়িত অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ পদবিতে তিনি এমনভাবে সেট আপ করে এসছেন যে আমার মনে হয় যে আগামী 20 বছর পর্যন্ত এই সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তার ব্যাপারে লয়াল থাকবেন, অনুগত থাকবেন, নরম থাকবেন। তো সেক্ষেত্রে যদি কোর্ট মার্শালে বিচার হয় তাহলে সেখানে রীতিমতো একটা বিপর্যয় তৈরি হয়ে যাবে। আর অন্যদিকে যদি সরকার বেসামরিক আদালতে বিচার করে এবং সেখানে যদি জেনারেল আজিজ অনেক কথা বলে দেন যেগুলো প্রেসে আসে, মিডিয়াতে আসে, সেটা রাজনৈতিক সরকারের জন্য খুবই খুবই বিরক্তিকর, বিব্রতকর এবং অনেকটা যাকে বলা হয় আত্মঘাতী বিষয় হয়ে দাঁড়াবে। তো এই বিষয়গুলো যা তৈরি হয়েছে এগুলো আসলে নাও হতে পারত। অর্থাৎ যদি সেই জেনারেল আজিজের সাথে সরকারের সম্পর্কটা স্বাভাবিক থাকতো, অথবা যেহেতু জেনারেল আজিজ সরকারের জন্য অনেক কিছু করেছেন কাজেই তাকে পুনর্বাসন করা যেত, তাকে যদি একটা রাষ্ট্রদূত হিসেবে কোথাও নিয়োগ দেওয়া হতো, এমনকি তাকে যদি এমপি হিসেবে পার্লামেন্টে আনা হতো কিংবা যে কোনো একটা কর্পোরেশনে ঢুকিয়ে দেওয়া হতো, মানে তার যদি রাজনৈতিক পদ পদবি থাকতো, এমনকি তেনাকে যদি মিনিস্টার করা হতো, মিনিস্টার করা হলে আমার বিশ্বাস যে তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিত না। স্যাংশন দিত না কারণ আমেরিকা কখনই ক্ষমতাধর লোকদের বিরুদ্ধে সাধারণত স্যাংশন দিতে গিয়ে 10 বার চিন্তা করে। যেমন আপনি দেখেন অনেক, আমি নাম বললাম না, বিরক্তিকর লোক, মানে যাদের স্যাংশন 1 নম্বরে হওয়া উচিত, সবার আগে তাদের বিরুদ্ধে স্যাংশন হওয়া উচিত, কিন্তু যেহেতু তারা রাষ্ট্রীয় পদ পদবিতে ক্ষমতায় আছেন আমেরিকা কিন্তু তাদের বিরুদ্ধে স্যাংশন দিচ্ছে না, উল্টো তাদেরকে তোয়াজ এবং তদবির করছে। তো জেনারেল আজিজের ক্ষেত্রে সেটা কিন্তু হতে পারতো। একইভাবে বেনজির ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারতো। বেনজিরকে নিয়ে যে পত্রিকায় লেখাগুলো ছাপা হয়েছে এবং যা কিছু হয়েছে এটা হতো না যদি বেনজির সাহেবকে একটা পদ পদবিতে রাখা হতো, মন্ত্রী করা হতো, উপমন্ত্রী করা হতো, প্রতিমন্ত্রী করা হতো, রাষ্ট্রদূত করা হতো, মানে আওয়ামী লীগের একটা ব্লেসিং তার উপর আছে, প্রধানমন্ত্রীর একটা ব্লেসিং আছে, তখন এই কোনো পত্রিকাই তার বিরুদ্ধে আসলে লিখতো না। আমাদের দেশে সবাই সবলকে ভয় পায়, দুর্বলের উপর অত্যাচার করে। এখন যে কমপ্লেক্স এবং যে জটিলতা তৈরি হয়ে গেছে জেনারেল আজিজকে নিয়ে এবং জেনারেল আজিজের পরে বেনজির সাহেবকে নিয়ে, তো এর প্রেক্ষিতে আমাদের যে অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা পাবলিকলি অনেক কথা বলতে বাধ্য হয়েছেন। অর্থমন্ত্রী একজন ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ, দীর্ঘদিন ফরেন মিনিস্ট্রিতে তিনি কাজ করেছেন, রাষ্ট্রদূত হিসেবে করেছেন, সচিব হিসেবে করেছেন, আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে করেছেন। তো তিনি টেকনিক্যালি যে কথাটি বলেছেন যে বেনজিরের ব্যাপারে বিচার করতে সরকারের কোনো আপত্তি নেই বা সরকার নীতিগতভাবে সম্মত। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। একটা দেশি এবং বিদেশি প্রবল চাপের কাছে সরকার এই যাকে বলে জিম্মি হয়ে পড়েছে। আর অন্যদিকে আজিজ সম্পর্কে তিনি যেটি বলেছেন যে জেনারেল আজিজের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে, এটা তিনি বলেছেন, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে এদেশের প্রতি আমার অধিকার আছে, এই সেনাবাহিনী আমারও সেনাবাহিনী, এদেশের প্রতিটি ইঞ্চি জায়গার উপর আমার অধিকার আছে। আমার দলিল থাকার দরকার নেই, বেনজিরের মতো আমার এত নিজের নামে দলিল করার দরকার নেই, কিন্তু এদেশের বনভূমি, নদী, পাহাড়, সমুদ্র সব কিছুর উপর আমার অধিকার আছে, আমি মালিক জনগণ হিসাবে, সেনাবাহিনীও আমার। তো কাজেই জেনারেল আজিজকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা জটিলতা তৈরি হোক, এটা কখনোই আমি চাইব না। সুতরাং সরকারের প্রতি অনুরোধ, যদি পারেন সামাল দেন, আর যদি না পারেন তাকে বেসামরিক আদালতে বিচার করেন, কিন্তু সামরিক আদালতে এই বিষয়টি নিয়ে যাওয়াটা কোনো অবস্থাতেই কারোর জন্য মঙ্গল হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।